অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর 7 কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আগামীতে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। 7 কলেজের 28 জন প্রতিনিধি নিয়ে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন ইউজিসি চেয়ারম্যান SM-A ফায়েজ। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলার অপেক্ষায় 7 কলেজের প্রায় 2 লাখ শিক্ষার্থী। রিপোর্ট মাজহারুল হক মুহাজিরের। এই উচ্ছ্বাস নিজেদের নতুন পরিচয়ের, যার জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে বহুবার রাজপথে সরব ছিলেন রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে যান 7 কলেজের এক ঝাঁক প্রতিনিধি। দীর্ঘ 4 ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত আসে তাদের বিদ্যাপীঠের নতুন নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সর্বসম্মতভাবে আমরা একটা সমাধানে আসলাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই নামটি আমরা এখান থেকে প্রস্তাব রাখছি। সরকার এই সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। 7 কলেজের শিক্ষার্থীরা জানান তারা এখন সিন্ডিকেট মুক্ত। দাবি তোলেন সরকারকে বাকি পদক্ষেপ দ্রুত নেয়ার। 7 কলেজের আলাদা কোনো পরিচয় ছিল না, সেই পরিচয় আজকে আমরা 24-এর পরবর্তী বাংলাদেশের যে আসলেই এটার একটা মর্মতা আছে এবং আসলে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেল সেটার আরেকটা প্রমাণ দেখালো। নাম ঘোষণার মাধ্যমে 7 কলেজের শিক্ষার্থীদের যে পরিচয়হীনতার সমস্যা সেটি কেটে গেছে। কোন সিন্ডিকেট যদি 7 কলেজকে দাবায় রাখতে চায় তাহলে 7 কলেজ ঢাকার 7টি প্রান্ত থেকে সেই সিন্ডিকেটকে ঘুরিয়ে দিবে। 7টি ক্যাম্পাসের 7টি অঙ্গ থাকবে সমান এবং সমানভাবে সুযোগপ্রাপ্ত হবে। রাষ্ট্রের কাছে আবেদন থাকবে, আপনারা দ্রুত রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি শিক্ষা সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করবেন। এই সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তিতুমির কলেজ আদৌ একমত থাকতে পারবে কিনা তা পরিষ্কার করেন এই কলেজের শিক্ষার্থীরা। তিতুমির 90% শিক্ষার্থী হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে। ডিউটি কয়েক মানুষের জন্য সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে বা পড়ালেখার মান নিয়ে তাদের হইতেছে ক্ষতিগ্রস্তের মুখে যাচ্ছে। ইউজিসি নিয়ন্ত্রণাধীন থাকবে, বর্তমানে কমিটি দিবে, তারা নিয়ন্ত্রণ করবে এবং এই 7টি ক্যাম্পাসের মধ্যে যদি যেন কোনো ধরনের কোনো বৈষম্যের সৃষ্টি না হয়। বিগত সরকারের আমলে 2017 সালে 17 ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সবশেষ এই বছরের 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন নিজেদের নতুন পরিচয়ে নতুন গতিতে লেখাপড়া করতে চান 7 কলেজের প্রায় 2 লাখ শিক্ষার্থী। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে বাংলাদেশকে অর্থ সহায়তা সহ সব সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এ সময় EU রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য দেখার অপেক্ষায় আন্তর্জাতিক মহল। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চলতি বছর দ্বিতীয় দফায় নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে CECর সাথে আলোচনা হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপীয় ইউনিয়ন। As Bangladesh moves through its political transition, I want to tell you that I have passed 3 key messages to the Bangladesh Election Commission today. They are, firstly, that the European Union is a steadfast partner for this country and we stand with you. প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। জানান, নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সহযোগিতা চেয়েছেন কমিশন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওরা বলতে যে শুধুমাত্র ইলেকশন কমিশন নয়, বাংলাদেশের সাথেই ওনারা বাংলাদেশের উন্নয়নে ওনারা অবদান রাখতে চান। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে ওনারা
সে সাহায্যটা আমরা চেয়েছি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার বিষয়ে জোর দেয় ইউরোপীয় ইউনিয়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে। কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। রাজধানীর একটি হোটেলে গুম ও শহীদ পরিবারের নিয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ ও নির্যাতিত হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার করা হবে বলেও আশ্বাস দেন তারেক রহমান। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে অস্থিরতা ও অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ধৈর্য ধরতে হবে। ধ্বংসাবস্থা শেষে থেকে দেশকে রক্ষায় সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে যত দেরি হবে তত বেশি আবার বাংলাদেশের পক্ষে যে শক্তি, সেই শক্তি পরাজিত করবার জন্য এর বিরুদ্ধে শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তি আবার মাথা চাল করতে শুরু করবে। উচ্চ মূল্যস্ফীতির কষাঘাত সহসায় থামবে না বলে আশঙ্কা করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাদের দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে জুলাই মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব হবে না। সিপিডি কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে প্রতিষ্ঠানটি জানায়, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের বাজারে। শারফুল আলমের রিপোর্ট। আসছে 2025-26 সালের বাজেট। ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি নিয়েই বিপাকে আছে অন্তর্বর্তীকালীন সরকার। এসব চ্যালেঞ্জ মাথায় নিয়ে প্রণয়ন করতে হচ্ছে নতুন বাজেট। চলমান ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবের কারণে সিপিডির আশঙ্কা, সহসায় নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতির হার। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব সংগ্রহের স্থবিরতা, ধীর গতি সম্পন্ন বাজেট বাস্তবায়ন, ব্যাংকিং খাতে তারল্য সংকট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের মতো অনেক সমস্যাগুলো রয়েছে অর্থনীতির মধ্যে। 2025-26 অর্থ বছরের বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি একটি চ্যালেঞ্জপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা প্রণীত হতে যাচ্ছে। আসছে বাজেটে তাই কম আয়ের মানুষের জন্য করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির। সেই সাথে হতদরিদ্র মানুষের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর তাগিদও দেয়া হয়। গবেষকরা জানান, এক অর্থে এবারের বাজেট রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তন আনার সুযোগ এনে দিয়েছে। সরকারকে সেই সুযোগ কাজে লাগানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। এই ধরনের ট্যারিফ ওয়ার যেটা উনি শুরু করেছেন, তার ফলে একটা বৈশ্বিক এক ধরনের যে প্রবৃদ্ধি, তার উপরে নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের মতো দেশগুলো যারা রপ্তানি করছি, সেই রপ্তানির যে চাহিদাটা মার্কিন বাজারে, সেটার উপরেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়বে। ট্যারিফ ওয়ার শুরু করেছেন উনি, তার একটা নেতিবাচক প্রভাব বৈশ্বিক প্রবৃদ্ধিতে পড়তে পারে। তাহলে আমাদের রপ্তানির যে সুযোগ, সেই সুযোগটা কিন্তু কিছুটা সীমিত এবং স্তিমিতও হয়ে যাবার আশঙ্কা আছে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে এ সময় ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা। বাজেটে জ্বালানি খাতের ভর্তুকি কমিয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর
পরামর্শ দেয়া হয়। এছাড়াও জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের পুনর্বাসন ও অভ্যুত্থানে হতাহত পরিবারের শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বৃত্তির ব্যবস্থা করতে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব দিয়েছে গবেষণা সংস্থাটি। স্বল্পোন্নত দেশ থেকে